বিজেপি ধর্মকেন্দ্রিক রাজনীতি করে। স্বামী বিবেকানন্দ বলছেন, গর্ব করে বলো আমি হিন্দু। আমিও বলি গর্ব করে বলছি আমি হিন্দু। মাছ মাংস সবকিছু বন্ধ হয়ে যাবে, হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়া হবে। আমরা তো ত্রিপুরায় ক্ষমতায় আছি, 10 বছরের বেশি ক্ষমতায় আছি। ত্রিপুরায় কি মাছ খাওয়া বন্ধ হয়ে গেছে, মাংস খাওয়া বন্ধ হয়ে গেছে? বাংলার প্রত্যেকটা মুখে, প্রত্যেকটা মনে পরিবর্তন। বিকশিত পশ্চিমবঙ্গ, বিকশিত ভারত। কেন্দ্র রাজ্যকে বঞ্চিত করেছে। এই বিষয়টা নিয়ে আপনার কি অভিব্যক্তি? যে মানুষ মানুষের অধিকারে সসম্মানে বাঁচুক। টাকা নেব জোড়া ফুলে, ভোট দেব পদ্ম ফুলে। আমাদের কিন্তু বাংলাদেশ হতে আর বেশি দিন সময় লাগবে না। দেখুন, ভারতবর্ষে থেকে আমি হিন্দু এটা বলা যদি ধর্মভিত্তিক রাজনীতি হয়, অবশ্যই বিজেপি ধর্মভিত্তিক রাজনীতি করে। বিজেপির 2026 বিধানসভা ইলেকশনের মেইন এজেন্ডা বা স্ট্র্যাটেজি কি? নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে থাকুক মিলনমহল। আমরা সেই ভারতবর্ষকে দেখতে চাই। বাংলা ও বাঙালির মননে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত, সেরকমই একজন কাণ্ডারিকে আজকে আমরা পেয়ে গেছি। রাজ্য বিজেপি অফিস সেক্রেটারি ও অন্যতম মুখপাত্র প্রণয় দাকে তাকে স্বাগত জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। দাদা স্বাগত। প্রথমেই জানতে চাইবো কেমন আছো? ভালো। এখন ভোটের হাওয়া যেটা, সেই হাওয়ার মধ্যে নিজেকে ভালো রাখাটা, সুস্থ রাখাটা একটা খুব কঠিনতম কাজ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। না, আমার ক্ষেত্রে অতটা টাফ নয়, এই কারণে আমার যেহেতু অফিস সেক্রেটারির দায়িত্ব, তো ন্যাচারালি অফিসে বসেই কাজ বেশি। যদিও নিজের এলাকায় আমাদের যে গৃহ সম্পর্ক অভিযান চলছে, সেই অভিযানও মধ্যে অংশ নিচ্ছি। তো সেই জন্য আমাদের যারা একদম মাঠে ময়দানে কাজ করছে তাদের তুলনায় হয়তো আমার এটা কম, মস্তিষ্কের কাজটা বেশি। একদমই মস্তিষ্কের কাজটাই মানে মস্তিষ্ক অস্ত্রটাই বেশি চালানো হচ্ছে। একদম গোড়ায় আসছি দাদা। বাংলার প্রত্যেকটা মুখে, প্রত্যেকটা মনে পরিবর্তন। 2021-এ যে আমরা আশানুরূপ ফলটা দেখতে পাইনি, এবার তোমাদের দিক থেকে আমরা সেই ফলটা কিভাবে দেখতে পাবো? গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। 2021 সালের মানুষ আমাদেরকে প্রায় 39% ভোট দিয়ে আশীর্বাদ করেছিল, কিন্তু আমাদের প্রতিপক্ষ যারা, তারা আমাদের থেকে আরও 4-5% ভোট বেশি পেয়ে সরকার তৈরি করেছে। মনে রাখতে হবে, 39% ভোট পেয়ে মমতা ব্যানার্জি 2011-তে ক্ষমতায় এসেছিল। 39% ভোট পেয়ে বুদ্ধ ভট্টাচার্য 2006-এ ক্ষমতায় এসেছিল। কিন্তু 2021 39% ভোট পেয়েও আমরা ক্ষমতায় আসতে পারিনি। তো খুব স্বাভাবিকভাবেই এটা নিয়ে বিশ্লেষণ হয়েছে, অনেক কিছু কাটাছেঁড়া হয়েছে। আমরা যেটা দেখতে পেয়েছি, 77টা সিটে আমরা জয়ী হয়েছিলাম। প্রায় 40টা সিট এরকম ছিল যেখানে আমরা 10,000-এর কম ভোটে হেরেছি, এবং আরও অনেকগুলো সিট ছিল যেখানে ব্যবধানটা 15,000-এর নিচে। তো যেটা আশা আমরা করেছিলাম যে পরিবর্তন হবে 2021-এ, সেটা হয়নি। এখন তারও যখন আমরা কাটাছেঁড়া করতে গেছি, এবং সবচেয়ে বড় কথা এই এসআইআর আবহে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে লিস্ট বেরিয়েছে, প্রায় 58 লক্ষ ভোটারের, মৃত ভোটারের নাম অলরেডি বাদ চলে গেছে। তো 2021 সালে আমরা 2,28,00,000 মানুষের সমর্থন পেয়েছিলাম, আর আমাদের থেকে তৃণমূলের 59 লক্ষ ভোটারের ব্যবধান ছিল। মানে মার্জিনটা খুবই কম ছিল। আমাদের থেকে 59 লক্ষ ভোট বেশি তারা পেয়েছিল। তো প্রথমে মৃত ভোটারদের যে সংখ্যা 58 লক্ষ যদি বাদ যায়, এবং তারপরে যা এখন হচ্ছে যে লাস্টে তো মনে হচ্ছে 1 কোটির বেশি ভোটারের নাম বাদ যাবে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে, এবং এক একটা বিধানসভা, যেখানে আমি বলছিলাম যে আমরা 10,000-এর কম ভোটে হেরেছি, সেসব বিধানসভায় কোথাও হয়তো 27,000 মৃত ভোটারের নাম বাদ গেছে। তো এই যে জায়গাটা, এবং তারপরে 2021-এ যেহেতু কোভিডের বছর ছিল, কাউন্টিংয়ের যে জায়গাটা, সেখানে একটা ডিস্টেন্স মেনটেন করতে হয়েছিল। এবং এটাও এখন আমরা দেখতে পাচ্ছি, এই যে আইপ্যাকের অফিসে স্বয়ং চিফ মিনিস্টার ডিজিকে নিয়ে, চিফ সেক্রেটারিকে নিয়ে পৌঁছে গেল যে তৃণমূলের ফাইল নাকি ওখানে আছে, যদিও মানে বিশ্ব বাংলার লোগো দেওয়া ফাইল নিয়ে এসছে। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে 2021-এ যারা ইলেকশন পরিচালনা করেছিলেন, কাউন্টিং থেকে শুরু করে প্রিসাইডিং অফিসার থেকে, সেখানে অনেক আইপ্যাকের লোক ছিল। তো 2021-এর মানুষ আমাদের আশীর্বাদ করেছিল, কিন্তু মানুষ সেই সরকারটা দেখতে পারেনি। তার কারণ প্রশাসন, আইপ্যাক এবং তৃণমূল কংগ্রেসের যে নেক্সাস, তার জন্য। এখানে আরেকটা প্রশ্ন আসছে দাদা, যেটা বিষয়টা হচ্ছে, এখন এই যে কথাটা বলে যে নেক্সাসের বিষয়টা, এখন একটা ভোট কাটাকাটির রাজনীতি চলে আসছে। সেক্ষেত্রে এখন 2026-এ দাঁড়িয়ে, আসন্ন ভোটের সামনে দাঁড়িয়ে, সিপিআইএম কতটা এই বিষয়টাকে বিজেপিকে, বা আমি অন্য কোনো দল, যে শাসক দল হিসেবে, কতটা সিপিআইএমের পক্ষ থেকে বা বিপক্ষ থেকে একটা দল হিসেবে আপনারা এই জায়গা থেকে পাচ্ছেন সুবিধে বা অসুবিধে?
দেখুন 2021 সালে সিপিএম প্রকাশ্যেই দেওয়াল লিখেছিল নো ভোট টু বিজেপি। হুম স্বাধীনতার পরে আজ অবধি পশ্চিমবঙ্গে কোনোদিন বিজেপির সরকার ছিল না, কংগ্রেসের সরকার ছিল, তারপরে সিপিএমের সরকার ছিল 34 বছর, তারপরে তৃণমূলের সরকার। তো 2021-এ সিপিএম যারা 34 বছর একটি সরকার চালালো, 34 বছর কাদের সাথে সরকার চালিয়ে, মানে কাদের বিরুদ্ধে সরকার চালিয়েছিল? কংগ্রেসের বিরুদ্ধে। একদমই আমরা দেখতে পেলাম সেই কংগ্রেসের সাথে হাত মিলিয়ে তারা জোট করে নো ভোট টু বিজেপি লিখছে, যদিও এখানে সরকার চালাচ্ছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। তো সেদিনই আমরা বলেছিলাম আসলে এই সিপিএম নো ভোট টু বিজেপি বলছে তৃণমূলকে সুবিধা করার জন্য। একদমই আমি যে সিটগুলোকে বলছি যে 10,000-এর নিচে হেরেছে, সেসব জায়গায় অনেক জায়গাতে দেখা গেছে যে আমরা যত ভোটে হেরেছি তার থেকে কিছু বেশি ভোট সিপিএম পেয়েছে। এবং এটা আমরা অ্যানালাইসিস করে দেখেছি খুব স্পেসিফিক্যালি, খুব ক্যালকুলেশন করে। সিপিএম সেই সব জায়গায় এমন প্রার্থী দিয়েছিল যেখানে তাদের মুখ দেখিয়ে, তাদের একটা ক্রেডিবিলিটি, ক্রিয়েটিভ, তাদের ইকোসিস্টেমের মাধ্যমে তাদেরকে একটা মহান নেতা নেত্রী দেখিয়ে সেখানে যাতে ভোট কাটা যায়। যদিও সিপিএম এর একটা আইডিওলজি হচ্ছে আমরা ক্যাডারদের দেখে করি, না, ওটা ছিল, সেটা এখন ওটা আর ছিল, ওটা যখন বুদ্ধ ভট্টাচার্য যখন তখনকার মুখ্যমন্ত্রী ওনার ছিল, আইডিওলজি। মমতা ব্যানার্জির যখন বড় বড় হোর্ডিং লাগতো তখন তারা বলতো যে এরা এই মমতা ব্যানার্জির দল, আমরা ক্যাডার বেশ, আমাদের ছবি থাকে না। একদম এখন দেখুন পাড়ার যারা সাধারণ নেতা নেত্রী তাদেরও ছবি ছবি তারা দেখতে পাচ্ছে, তো সেটা আলাদা বিতর্ক। এখন তো দেখুন, এখন সিপিআইএম, এই যে এম এর মধ্যে তো মার্কসিস্ট নেই, একদম এম এর মধ্যে হয়ে গেছে মুসলিমস বা মমতা। মমতা যা বলবে ওরা তাই তাই করবে, করবে। মুসলিমসরা যা বলবে ওরা তাই করবে। আসলে ওদের মেন উদ্দেশ্য তো টিএমসিকে হারানো না, মেন উদ্দেশ্য বিজেপিকে হচ্ছে সরিয়ে দেওয়া। বিজেপি যাতে ক্ষমতায় কোনোভাবে যেতে না পারে। সেই জন্য টিএমসি যেমনভাবে বলে, যা যা করতে বলে ওরা সেইভাবে করে। হুমায়ুন কবিরের কাছে তারা পৌঁছে গেছে। আমরা এটাও দেখেছি মোহাম্মদ সেলিমকে রায়গঞ্জ থেকে চণ্ডীতলা, ওনারা কিন্তু একটা বাধাগত থেকে বেরিয়ে, যেহেতু ওনারা জানেন ওরা শাসন ক্ষমতায় আসতে পারবেন না, ওই যে নো ভোট টু বিজেপি যেটা আমাদের প্রথম দিন থেকে দেখেছিলাম 2021 সাল থেকে, এখনো কিন্তু ওদের ওই ফ্রিল্যান্সিং ভোট কাটাকাটি বিষয়টাই কিন্তু এখনো ওদের মাথার মধ্যে চলছে। এই বিষয়ে আপনার মানে আপনার পার্টি হিসেবে আপনি না, আমি দেখুন সিপিআইএম দলটাকে এখন আর মনে করি না ওটা আলাদা কোনো দল। এটা একটা হচ্ছে ঘোষিত নীতি, ওটা ইন্ডি জোটের সদস্য, দিল্লিতে তো ওরা ইন্ডি জোটের সদস্য। স্বীকারও করেছেন। তো ইন্ডি জোটের সদস্য হলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এখানে সিপিএম তো লড়া উচিত না, এখানে তো জোট করে লড়া উচিত। কিন্তু তাও লড়ছে কেন? লড়ছে যেমন ধরুন হুমায়ুন কবির। হুমায়ুন কবির টিএমসির এমএলএ, একদম এবং টিএমসির এমএলএ হয়ে সে বলছে বাবরি মসজিদ তৈরি করতে হবে। এবার টিএমসির লোক দেখানো তাকে হয়তো সাসপেন্ড করেছে, কিন্তু তার সাথে গিয়ে মিটিং করছে কি মোহাম্মদ সেলিম। এবং সেই হুমায়ুন কবির কিন্তু প্রকাশ্যেই বলেছেন দেখিয়ে দেবো আমি 2টো সিট থেকে লড়বো, লড়ার পরে আমি আবার টিএমসিতে ফিরে যাব, মন্ত্রী হয়ে ফিরে যাব। তো হুমায়ুন কবিরের রাইট আছে, সেই হুমায়ুন কবির সাথে মোহাম্মদ সেলিম মিটিং করছে। অর্থাৎ এই যে বিষয়টা, পশ্চিমবঙ্গের যে হিন্দু ভোটারদের একটা অংশকে কনফিউজড করে তৃণমূল বিরোধী ভোটকে ভাগ করো, যেটা যারা কোনোভাবে টিএমসির সিম্বলে ভোট দেবে না তাদেরকে সিপিএম এর সিম্বলে ভোট দেওয়াও, যাতে করে টিএমসি আবার ক্ষমতায় থাকে। এটাই একমাত্র, এবং এটা মানে সিপিএম দলের আলাদা কোনো বিষয় না, কোনো হিডেন এজেন্ডাও না। আমরা যদি একটু অ্যানালাইসিস করি, ধরুন এমন কোনো পরিস্থিতি হলো পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে, এমন কোনো পরিস্থিতি হলো একটি সিটে সিপিএম জিতেছে আর একটি সিটের জন্য সরকার তৈরি হবে, সেটা যদি এখনো অবধি তাদের প্রার্থী তালিকা ঘোষিত হয়নি, প্রজেক্টেড প্রার্থী উত্তরপাড়ার যদি সিট আমরা দেখি, কারণ আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে বলছে যে সিপিএম নাকি খুব তোলপাড় হচ্ছে, যদি প্রার্থী ঘোষণা না হয় তাহলে কেন মীনাক্ষীকে নামানো হচ্ছে, সবাইকে কেন নামানো হয়নি। আমি যদি ধরেও নিই যে মীনাক্ষী মুখার্জি উত্তরপাড়া সম্ভাব্য প্রার্থী, ঘরে ঘরে যাচ্ছে, তো যদি দেখা যায় যে মীনাক্ষী মুখার্জি জিতে গেছে আর ও যাকে সমর্থন করবে কাদের সরকার হবে, মীনাক্ষী মুখার্জি কাকে সমর্থন করবে, আমার মনে হয় ভোটারদের প্রশ্ন করা উচিত। একদমই সিপিএম এর ঘোষিত নীতি, বিজেপিকে রুখতে গেলে প্রয়োজনে তারা টিএমসি কে সাপোর্ট করবে। তো বুদ্ধ ভট্টাচার্য বলতে বিমান বসুর স্টেটমেন্ট আছে, তার মানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই যে সিপিআইএম দল বিজেপিকে রোখার জন্য তারা টিএমসির সাথে আছে, আর শুধু রোখার জন্য না, টিএমসিকে ক্ষমতায় আনার জন্যই তারা কাজ করছে। আরেকটা বিষয় যেটা আসছে, আমি একদম খুব মানে মাটির মানুষ যারা আছেন, রুট থেকে যে বলছি, তাদের কাছে একটা প্রশ্ন যায় বা একটা বার্তা যাচ্ছে যে বিজেপি
ধর্মকেন্দ্রিক রাজনীতি করে, এটার কতটা মানে যুক্তি আপনি দেবেন বা ব্যাখ্যা আপনি করবেন? দেখুন, ভারতবর্ষে থেকে আমি হিন্দু এটা বলা যদি ধর্মভিত্তিক রাজনীতি হয়, অবশ্যই বিজেপি ধর্মভিত্তিক রাজনীতি করে। স্বামী বিবেকানন্দ বলছেন গর্ব করে বলো আমি হিন্দু, আমিও বলি গর্ব করে বলছি আমি হিন্দু। এটা বলা যদি ধর্মভিত্তিক রাজনীতি হয়, অবশ্যই ধর্মভিত্তিক রাজনীতি হয়। কিন্তু যারা আমাদেরকে বলছে ধর্মভিত্তিক রাজনীতি করছে, সেই সিপিএমকে, সেই বাম ইকোসিস্টেমকে আমরা প্রশ্ন করতে চাই। দীর্ঘদিন তো আপনারা বললেন যে বিজেপি সাম্প্রদায়িক, বিজেপি সাম্প্রদায়িক, বিজেপি সাম্প্রদায়িক। পশ্চিমবঙ্গে 34 বছর আপনারা সরকারে ছিলেন। তসলিমা নাসরিনকে এই কলকাতা শহর থেকে তাড়িয়ে দিয়েছিল, তখন টিএমসি ছিল না, তখন তো বামফ্রন্টের সরকার ছিল। সরকার ছিল একদম। তসলিমা নাসরিন কি একজন মহিলা? বাংলাদেশের একজন লেখিকা। তিনি লজ্জা বলে একটি বই লিখেছিলেন। ধর্মনিরপেক্ষতার পীঠস্থান এই পশ্চিমবঙ্গ, কবি, থেকে তাকে শিল্পী, বহিষ্কৃত সাহিত্যিকদের হয়, পীঠস্থান, এপার বাংলা ওপার বাংলা, আমারই বাংলা ভাষা, এইসব বলেন আপনারা। সেদিন তসলিমা নাসরিনকে রাতের অন্ধকারে কলকাতা ছেড়ে চলে যেতে হয়েছিল, আশ্রয় দিয়েছিল নরেন্দ্র মোদীর গুজরাট। একদমই। সেদিন আপনারা সাম্প্রদায়িক ছিলেন না। এবং তারপর থেকে আইএসএফের সাথে জোট, তারপর আব্বাস সিদ্দিকির সাথে একই মঞ্চে ব্রিগেডে অধীর চৌধুরীকে থামিয়ে দিয়ে আব্বাস সিদ্দিকির জয়ধ্বনি করা, তারপরে হুমায়ুন কবিরের সাথে জোট। আজকে তো এটা পরিষ্কার হয়ে গেছে, সিপিআইএম যারা আমাদেরকে সাম্প্রদায়িক বলে, আসলে এরা মুসলিম মৌলবাদের একদমই। মুখ। এরা এই যে জিহাদি শক্তি, যে জিহাদি শক্তি আজকে বাংলাদেশে গন্ডগোল করছে, যে জিহাদি শক্তি দীপু দাসকে হত্যা করছে, সেই জিহাদি শক্তি আজকে এখানে মাথাচাড়া দিয়েছে এবং তাদের সমর্থক। এটা পরিষ্কার। অতএব সাম্প্রদায়িক কে, সেটা পশ্চিমবঙ্গের মানুষ এদেরকে দেখে নিয়েছে। আরেকটা বিষয় দাদা, যেটা খুব মানে ওই মিথের প্রসঙ্গে আসছে, এখন নাকি বিজেপি সরকারের প্রথমত একটা খাদ্যাভাসে বাঙালিদের যে মাছের হাতের বিষয়টা, খাদ্যাভাসে একটা মানে প্রচন্ড রকম পরিবর্তন হয়ে যাবে, মাছ মাংস সবকিছু বন্ধ হয়ে যাবে, যেটারও একটা অন্য অ্যাক্ট আছে, সেটাকে প্রেজেন্টেশন অন্যরকম ভাবে করা হচ্ছে। দ্বিতীয়ত হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়া হবে। মাতৃভাষা যে যারই, তার আঞ্চলিক ভাষা হোক, যে যাই ভাষা বলো, হিন্দিটাকে মাস্ট করে দিতে হবে। সেই বিষয় থেকে আপনি একজন একদম নিবিড় জায়গা থেকে আপনি বলুন, মুখপাত্র হিসেবে এই জায়গাটা একটু মানুষের কাছে পরিষ্কার হওয়াটা দরকার। দেখুন, আমি কি বলছি তাতে কিচ্ছু যায় আসে না, আমরা কি করছি সেটা দেখা উচিত। আমরা তো ত্রিপুরায় ক্ষমতায় আছি, একদম 10 বছরের বেশি ক্ষমতায় আছি। ত্রিপুরায় কি মাছ খাওয়া বন্ধ হয়ে গেছে, মাংস খাওয়া বন্ধ হয়ে গেছে? আমরা তো আসামে ক্ষমতায় আছি। আমি ত্রিপুরা আসাম কেন বলছি, বাঙালি বেশি আছে আসামে কি মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে গেছে? ত্রিপুরা আসাম ছেড়ে দিন, মহারাষ্ট্রে পুনেতে চলে যান, গুজরাটে চলে যান, আহমেদাবাদে চলে যান, আপনি ইউপিতে চলে যান। সেখানে যদি আপনি মাছ মাংস খেতে চান, মাছ মাংস কি খাওয়া কেউ নিষিদ্ধ করেছে? পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। তো এই টিএমসি বা যারা এই ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে, তারা বাঙালিদের কি ভাবে? বাঙালিরা কি এতই বোকা? বাঙালিরা কিছু বোঝে না? তাদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা নেই? পশ্চিমবঙ্গের মানুষ কি অন্য রাজ্যে যাচ্ছে না? আসামে যাচ্ছে না? ত্রিপুরায় যাচ্ছে না? সেখানে মাছ খাচ্ছে না? তা আমি যেটা চোখে দেখে আসছি সেটাকে বিশ্বাস করবো না? কেউ আমার কানের কাছে কিছু বলছে, সিএম কিছু বলে দিল বলে সেটাকে বিশ্বাস করব? আরেকটা বিষয় দাদা আছে, বিজেপি সরকার আসলে রেল আর আমাদের ব্যাংক বিক্রি হয়ে যাবে। এই পার্সপেক্টিভতে কোনটা বেসরকারিকরণ আর কোনটা ইনভেস্টমেন্ট, সেই জায়গাটা কিন্তু একটা ক্লারিফিকেশন দরকার পশ্চিমবঙ্গবাসীর কাছে। দেখুন, আমি ছোটবেলা থেকে শুনে আসছি, মানে যেদিন থেকে হয়েছে এই বামপন্থীদের একটা আগে কংগ্রেস বেচে দিত, বিজেপি আসার পর সব বেচে দিল, রেল বেচে দিল, এলআইসি বেচে দিল, সব বেচে দিল। কিন্তু কে কিনলো আমি তাকে আজ অবধি খুঁজে পেলাম না। আমি অনেক চেষ্টা করেছি, এই যে বামপন্থীরা বলে রেল বেচে দিল, তাহলে রেলটাকে কিনলো কে? একদম কারণ কি, মানে কে কিনলো তাকে দেখার আমার খুব ইচ্ছা। আমি গত প্রায় 20 বছর ধরে কোন্নগর থেকে হাওড়া ডেলি প্যাসেঞ্জারি করি লোকাল ট্রেনে। মান্থলি ভাড়া হচ্ছে 100 টাকা। 100 টাকা ভাড়া দিয়ে যতবার খুশি কোন্নগর টু হাওড়া করা যায়। তো এমন কোন উদ্যোগপতি যে রেলটাকে কিনলো, যে 100 টাকায় এরকম লক্ষ লক্ষ লোককে মান্থলি 100 টাকা দিয়ে আপ ডাউন করাচ্ছে? আর উল্টো দিকে যারা বলছে সব বেচে দিল, যারা বলছে, পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার তো দীর্ঘদিন ক্ষমতায় ছিল, আমাদের এখানে অনেকগুলো ট্রান্সপোর্টেশন কোম্পানি ছিল, মানে সরকারি কোম্পানি ছিল, এনবিএসটিসি ছিল, এসবিএসটিসি ছিল, সরকারি প্রতিষ্ঠান। সেই বাসগুলো গেল কোথায়? সেই বাসগুলো তো সরকারের ছিল, এবং একটা সময় আমরা যখন কলেজে পড়ি তখনও একটা বাস সার্ভিস ভালো ছিল। তো সেই বাসগুলো গেল কোথায়? তাহলে কারা কাকে বিক্রি করবে?
রেলে আমি 100 টাকা দিয়ে এখনো আপ ডাউন করতে পারি, আর অথচ এসবিএসটিসি, এনবিএসটিসি সরকারি যে বাসগুলো ছিল, ডিপোগুলো আছে, বাসগুলো নেই, বাসের সার্ভিস নেই। তো যারা বলছে বেঁচে দিল, আরেকটা কথা এখানে খুব প্রাসঙ্গিক আমি বলবো, আজকে এই যে আমাদের যে সিএসসি তো একটা সরকারি প্রতিষ্ঠান ছিল, একদমই সিএসসি আজকে প্রাইভেট মালিকানায় গেল কোথায়, কি করে, কারা দিল? বামপন সরকার তো দিয়েছিল। আর সারা ভারতবর্ষের মধ্যে পার ইউনিট চার্জ সিএসসি সবচেয়ে বেশি। আর এখানে কোন মনোবলে বিজনেস করছে? আপনি অন্য স্টেটে যান, যেমন মোবাইলের বিভিন্ন কোম্পানি আছে, আজকে আপনার এই কোম্পানি রেট বেশি মনে হলো বা সার্ভিস ভালো না, অন্য অন্য কোম্পানি সুইচ করতে পারে। কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ, যেখানে আগে সম্ভব। বামপন সরকার করেনি, তৃণমূল সরকারও করেনি, একদম সিএসসি একটা প্রতিষ্ঠান প্রাইভেট সংস্থাকে দিয়ে রেখেছে, তারা যাই করুক সেটাই যে দেখতে রেটই নিক হচ্ছে। আপনাকে দিতে বাধ্য। তাহলে এই যে যারা ন্যারেটিভ করে করে সব বেচে দিল বিজেপি সরকার, মানুষই দেখতে পাচ্ছে কারা বিক্রি করে দিয়েছে আর কারা মানুষের মানে প্রাইভেট সংস্থা আসলেও তাদের মধ্যে কম্পিটিশন করে রেট যাতে কম পায়, সাধারণ মানুষ যাতে লাভবান হয় তার ব্যবস্থা করে। তো মানুষের কাছে পরিষ্কার। কিন্তু এই বিষয়টা তো মানুষের কাছে পরিষ্কার হলেও দাদা, এখন যেটা বাংলার একটা প্রচলন কথা আছে যে বাংলা নিজের মেয়েকেই চায়, কিন্তু সেখানে আমি একদম একটা ভিন্ন জায়গায় গিয়ে প্রশ্ন করতে চাইবো আপনাকে, একজন অভিভাবক হিসেবে। সম্ভবত আপনার একটি মেয়ে আছে, সেখানে একজন বাবা হিসেবে বাংলা তার নিজের মেয়েকেই চায়, কিন্তু যে রাজ্যের মেয়েদের সুরক্ষা একদম তলানিতে গিয়ে ঠেকেছে, একজন অভিভাবক হিসেবে, আমি কোনো মুখপাত্র বা কোনো রঙের আড়ালে আমি যেতে চাইছি না বা বলছি না, একজন বাবা হিসেবে এইটাকে আপনি কিভাবে দেখবেন যে 8টার মধ্যে যা আপনার কাজকর্ম আছে, যে প্রফেশনে আপনি আছেন, সেটাকে গুটিয়ে আপনাকে 8টার মধ্যে বাড়ি আসতে হবে যদি কিনা আপনি পশ্চিমবঙ্গে থাকতে চান? এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? দেখুন, বাংলা নিজের মেয়েকে চায়, এটা একটা পলিটিক্যাল ক্যাম্পেইন ছিল 2021 সালের একদম। ভোটের। এই 2021 সালের ভোটের ক্যাম্পেইনের সাথে বাংলা কেমন মেয়েকে চায়, মানে যে মেয়েকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, সেই মেয়ের মুখের ভাষা থেকে শুরু করে বাকি মন্ত্রী হিসেবে, তার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার যে ভূমিকা, এই দেখে কতজন মেয়ে তার সাথে রিলেট করতে পারে সেটা নিশ্চয়ই কোশ্চেনেবল আছে। তো সেই জন্য ওই বাংলা নিজের মেয়েকে চাই, ওটার 2026-এ বলছে না। যেমন একসময় বলতো সততার প্রতীক, এখন তারা লেখে না। দ্বিতীয় হচ্ছে, দেখুন, নারী নিরাপত্তা। সাম্প্রতিক সবাই আমরা জানি যে আরজি করের মতো জায়গাতে একটা সরকারি সেই মেডিকেল ঘটনা কলেজের ভিতরে একজন লেডি ডাক্তার নৃশংসভাবে তার হত্যা, এই সব কিছু, এবং তারপরে সেই তদন্ত যাতে না এগোয় তার জন্য সমস্ত রকম চেষ্টা, এবং তারপরে এরকম মানে প্রত্যেক দিনই অনেক ঘটনা ঘটছে। কিন্তু প্রত্যেকটা ঘটনার সাথে অ্যাজ এ সিএম হিসেবে আমরা বারবার বলি না, আজ মহিলা মুখ্যমন্ত্রী, একদম। মহিলা মুখ্যমন্ত্রী, আপনি মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা শব্দটা ছেড়ে দিন, মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে তার যে সংবেদনশীলতা, যেমন ধরুন দুর্গাপুরের যে ঘটনাটা, সেটা নিয়ে যা রিয়াকশন, বা নদিয়ার ঘটনা, তার যে রিয়াকশন, এবং সেখান থেকে রাত্রি 8টার পরে কেন মেয়েরা বাইরে থাকে, আরে নিজের অপদার্থতা ঢাকার জন্য এরকম যা একটা খুশি statement। তাই বলে যাচ্ছে। আপনার যদি প্রশাসন ঠিক থাকে, তাহলে মহিলারা কেন 8টার মধ্যে ঘরে ঢুকবে? মহিলারা কেন 8টার মধ্যে ঘরে ঢুকবে? আপনার প্রশাসন তো তার গ্যারেন্টি দেবে। আপনি এমন একটা পরিবেশ তৈরি করবেন যাতে করে মহিলারা কেন, সমস্ত মানুষের নিরাপত্তা থাকে। আপনি যেখানে ব্যর্থ হচ্ছেন, আপনার ব্যর্থতা ঢাকার জন্য আপনি এক এক সময় এক একটা কথা বলছেন। কখনো মহিলার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন, কখনো মানে অপমানজনক কথাবার্তা বলছেন। তো আমার মনে হয় এই যে মহিলাদেরকে যে অপমান বা যা কিছু উনি করছেন, এটা সবচেয়ে বেশি মহিলারাই বুঝতে পারে। একজন মহিলা, সে যদি রেপড হয়, আর তারপরে সেই মহিলার চরিত্র নিয়ে যদি আরেকজন মহিলা তাকেই কোনো victim রিমার্ক card এ দাঁড় করেন, করানো হয়। তাহলে মনের মধ্যে, বুকের মধ্যে কি ব্যথা অনুভব হয়, আমার মনে হয় মহিলারাই সবচেয়ে বেশি বুঝতে পারে। আর একজন কন্যার পিতা হিসেবে আমরা যখন একজন দেখি যে আরেকজন কন্যার পিতার আরজি করের মতো ঘটনা, বা অন্য কন্যার পিতারা কিভাবে বিচারের জন্য এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে, পুলিশের কিভাবে তাদেরকে প্রলোভন দিচ্ছে, তো মহিলারা তো নিশ্চিত, পশ্চিমবঙ্গের জনগণও বুঝে গেছে যে এবারের যে নির্বাচন, এই নির্বাচনের পরিবর্তন বা বিসর্জন, এই সরকারের বিসর্জন নিশ্চিত করতে হবে। এটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে। আর শুধু মানে বিসর্জন বিষয়টা মানে মেন হতে পারে না, এখানে আরেকটা জিনিস যে উল্লেখযোগ্য বিষয়টা, এখন পশ্চিমবঙ্গ সরকারের ওই সাথী প্রকল্প
যে কটা সাথী প্রকল্প আছে আমাদের শিরদাঁড়া থেকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছেলে মেয়েকে ওই ভাতার ডালের মধ্যে জড়িয়ে রেখে এমনভাবে প্রেজেন্টেশনটা করা হচ্ছে যে তারা যে একটা মানে নিরপেক্ষভাবে একটা জরিমানা দিচ্ছেন, সেই স্বীকারোক্তিটা কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে যে ওই ১,৫০০ টাকার মধ্যে সীমাবদ্ধ আছে, ক্ষমা প্রার্থীটা ওইভাবেই হচ্ছে, যেটা কিছুদিন আগেই উনি বলেছেন। দেখুন, নির্বাচন আসতে দিন, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যদি ভোটার লিস্টটা সংশোধিত ঠিকঠাকভাবে হয়, জেনুইন ভোটার যারা, তারা ভোটের মাধ্যমে এর উত্তর দেবে। এই যে ভাতার কথা বলছেন, তার মধ্যে সবচেয়ে বেশি চর্চিত যেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, একদম সবচেয়ে বেশি চর্চিত। এবং এই লক্ষ্মীর ভাণ্ডারের সাথে নিয়ে অনেক অপমানসূচক বিষয়ও এসছে। কেউ ভিখারি বলেছে, কেউ বলেছে আপনি ভোট দিচ্ছেন, দিদি দিচ্ছে, ভোট না দেবেন, ইত্যাদি ইত্যাদি হয়েছে। আপনাকে মনে রাখতে হবে যে বিহারে এই যে নির্বাচন হল, তার আগের নির্বাচনটায় এরকম প্রেডিকশন ছিল গভর্নমেন্ট হয়তো আমাদের নাও আসতে পারে, কিন্তু তারপরে আমরা বিপুল ম্যান্ডেট নিয়ে এসেছিলাম, এনডিএ গভর্নমেন্ট এসেছিল। তার একটাই কারণ, সেবার একটা সিদ্ধান্ত নিয়েছিল এনডিএ গভর্নমেন্ট যে আমরা ক্ষমতায় আসলে আমরা মদ নিষিদ্ধ করব। এই যে মদ নিষিদ্ধ করব, এই ক্যাম্পেনে, এই প্রতিশ্রুতিতে যেটা সার্ভেতে এসছে, অনেক মহিলা গভর্নমেন্টকে সাপোর্ট করেছে। তার কারণ যদি মদ বেশি বিক্রি হয় তাহলে সবচেয়ে বেশি সাফার মহিলাদের হতে হয়। তার কারণ নিচু লেভেলের যারা আছেন, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মদ খেয়ে বাড়িতে করে ভোটটা পেয়েছিল। ঠিক আমাদের পাশের রাজ্য এই পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার শুরু হলো, সাথে সাথে 30 টাকার পাউচে বিক্রি শুরু হলো, এবং সেই 30 টাকার পাউচ অ্যাভেলেবেল হয়ে গেল। মানে সরকারের মেন সোর্স হচ্ছে আবগারি দপ্তরের মদ বিক্রি করে কত টাকা তারা আসছে। একদমই। তো এই যে দুটো ইফেক্ট, বিহারে সেখানে সরকার মদ বিক্রি করলো, তার জন্য তো তাদের রেভিনিউ কম আসছে, তারপরেও তারা ডিসিশনটা নিয়েছে। আর পশ্চিমবঙ্গে ১,৫০০ টাকার লক্ষ্মীর ভাণ্ডার হয়তো দিচ্ছে বা ১,০০০ টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, কিন্তু মদটাকে অ্যাভেলেবেল করে দিচ্ছে। তো এই যে মানুষের প্রত্যেক দিনের জীবন যন্ত্রণা, একদিকে মদ খেয়ে বাড়িতে এসে অশান্তি, আর যারা ১,৫০০ টাকার লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন, তো তারা যখন দেখছে তার কি চায়, তারা বিহার মডেল চায় না বাংলার এই মডেল চায়, তারা যখন দেখছে তাদের বিহার মডেল চায়, তো বিজেপিকে সমর্থন করবে। এটা আমরা কিন্তু এই সুপ্রিমোর যারা কাছের মানুষ আছে তাদের আমরা কিছুদিন আগে বক্তব্য শুনেছি যে তিনি খুব প্রাইড সহকারে বলছেন যে আজকালকার ছেলে মেয়েরা বা ছেলেরা বউদের কাছে বা মায়েদের কাছে গিয়ে বলছে আমরা পেট্রোল ভরাতে ১০০ টাকা চাই। এটা কিন্তু তাদের লজ্জার বিষয় থাকছে না, কিন্তু সেই বিষয় নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এই কথা যারা বলে, যে যেমন ধরুন এই যে এখন এই মমতা ব্যানার্জি ২০২১-এ কি বলেছিল, ডবল ডবল চাকরি হবে, এই হবে, সেই হবে বলেছিলেন তো। আচ্ছা, তারপরে কি মাঝে মাঝে উনি স্ট্যাটিস্টিক্স দেন, এত কর্মসংস্থান হয়ে গেছে, এত হয়ে গেছে, সব মানে কোনো বেকার নেই। আর এবার ভোটের আগে ওরা বলল যে ওই বেকারদের ভাতা দেবে। আপনি দেখুন কত লাইন পড়ছে, আবার সেটাকেও খুব মানে স্ট্যাটিস্টিক্স এত লক্ষ লক্ষ আবেদন জমা পড়েছে। তাহলে একজন যার সামান্য একটু লজ্জা আছে, সে যদি একদিকে বলে ডবল ডবল চাকরি দেবো বা আমি এত কর্মসংস্থান করে দিয়েছি, আর তারপরে যদি মানে লক্ষ লক্ষ বেকার আছে যাদেরকে আমি ভাতা দিচ্ছি, তো তাতেই পরিষ্কার হয়ে যায় যারা এই কথা বলছে। আর দেখুন, আমি তো দেখছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দিচ্ছি, মানে কিছুরা রিল বলুন বা কিছু বলছে টাকা নেবো জোড়া ফুলে, ভোট দেবো পদ্ম ফুলে। বেকার যুবকরাও জানে যে ১,৫০০ টাকা ভাতা নিয়ে তাদের সংসার হবে না, তারা বিয়ে করতে পারবে না, তারা সংসার চালাতে পারবে না। তো তাদের যদি কর্মসংস্থান কেউ দিতে পারে, বিজেপি দিতে পারে, উন্নয়ন বিজেপি করতে পারে, শিল্পায়ন বিজেপি করতে পারে। একদম টাকা সরকার দিচ্ছে, টাকা নিচ্ছে, ভোট বিজেপিকে দেবে, সরকার পরিবর্তন। আরেকটা একদম শেষে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আরেকটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করব, যে বিজেপি সরকার নাকি শুধুমাত্র কেন্দ্রীয় জায়গা থেকে কাজ করে, রাজ্য স্তরে তারা কাজ করতে চায় না বা করতে পারছে না, এই বিষয়টা আপনি কিভাবে বলবেন? না দেখুন, এটা মানে ঠিক কোন অ্যাঙ্গেলে বলছেন আমি বুঝতে পারছি না। যদি সরকারি হিসেবে যদি হয়, দেখুন সরকারি হিসেবেই তো মমতা ব্যানার্জি বলেন যে ১০০ দিনের কাজে আমরা প্রথম, মমতা ব্যানার্জি বলেছে। তো ১০০ দিনের কাজ, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট। ১০০ দিনের কাজে আমরা প্রথম, এই কথা কেন বলে? এই কথা বলে যে অনেক বেশি ফান্ড পশ্চিমবঙ্গে এসছে বলে। এরা বলে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলতো না, বাংলার বাড়ি, বাংলার বাড়িতে আমরা প্রথম একদম বলতো। তো বাংলার বাড়িতে যদি প্রথম হয়, তো এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের, তাহলে তো মানে এখানে আমাদের গভর্নমেন্ট না থাকা সত্ত্বেও তো এখানে বেশি ফান্ড এসছে। তো
যদি সরকারি দৃষ্টিতে হয়, দেখুন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটাই মন্ত্র, সবকা সাথ সবকা সবকা বিকাশ। বিকাশ। এই আমরা যখন বলি সবকা সাথ সবকা বিকাশ, তখন কে হিন্দু, কে মুসলিম, কে তৃণমূল করে, কে সিপিএম করে, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো প্রজেক্টে এরকম কোনো কিছু নেই। তো সেই জন্য আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে যখন থাকি, আমরা একটাই কথা মনে করি যে বিকশিত পশ্চিমবঙ্গ, বিকশিত ভারত। পশ্চিমবঙ্গের যদি বিকাশ ঘটে, ভারতের বিকাশ ঘটবে। গুজরাটের যদি বিকাশ ঘটে, ভারতের বিকাশ ঘটবে। আর নরেন্দ্র মোদী এমন একজন নেতা, যিনি গুজরাটের মতো জায়গাতে মরুভূমির রাজ্যকে ট্যুরিজম স্পট করে ফেলেছে। একদম। তার সে ইনোভেটিভ আইডিয়া থেকে, তার চিন্তা থেকে আজকে গুজরাটে ট্যুরিজম যাচ্ছে। আর পশ্চিমবঙ্গে এত প্রাকৃতিক জায়গা থাকার পরেও আমরা আমরা পশ্চিমবঙ্গে এত ট্যুরিজমকে ডেভেলপ করতে পারছি না। এই জায়গাটা হচ্ছে পার্থক্য। তাই পশ্চিমবঙ্গে যেদিন আমরা ক্ষমতায় আসব, দেখবেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকশিত পশ্চিমবঙ্গ, যে কথা আমরা বলছি, বিকশিত পশ্চিমবঙ্গ আমরা করে দেখাবো। শিল্প যেমন আসবে, অন্যভাবেও এমন আসবে। এই রাজ্যের অনেক মানুষকে অন্য রাজ্যে যেতে হবে না। তাই বলে কেউ যাবে না আমি সে কথা বলছি না, অবশ্যই যাবে। আমাদের রাজ্যে যেমন অন্য রাজ্যের মানুষ আসবে, আমাদের রাজ্য থেকেও অন্য রাজ্যে যাবে, কর্মসংস্থানে যাবে, আরও ভালো সুযোগ পেলে যাবে। কারণ আমরা যখন বলি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহল, আমরা সেই ভারতবর্ষকে দেখতে চাই। অন্য রাজ্য থেকে মানুষ আসলে তারা বহিরাগত। আর এদিকে মুখ্যমন্ত্রী বিনীত গোয়েল, হাবি জাবি যাদেরকে নিয়ে করে, মানে পুরো অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে অন্য রাজ্যের আইএস অফিসাররা। আর অন্য রাজ্য থেকে পলিটিক্যাল নেতারা আসলে তারা বহিরাগত হয়ে যায়। এই যে দ্বিচারিতা, আমরা এই দ্বিচারিতাকে ভাঙবো। রাজ্য সরকার এখন আমাদের সামনে একটা ছবি বারবার আনছে যে কেন্দ্র রাজ্যকে বঞ্চিত করেছে। এই বিষয়টা নিয়ে আপনার কি অভিব্যক্তি? দেখুন, 100 দিনের কাজে পশ্চিমবঙ্গ প্রথম, এটা স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন। বাংলা আবাস যোজনাতে পশ্চিমবঙ্গ প্রথম, এটা মমতা ব্যানার্জি বলছেন। এই দুটোই কেন্দ্রীয় এরকম তো আরও অনেক আছে, আমি দুটোই বলছি যেটা খুব নিয়ে চর্চা হচ্ছে। এই যে প্রথম, এটা প্রথম হলো কি করে? তার মানে তো কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে বলেই হয়েছে। তো এই যে কথাটা বলা হচ্ছে যে কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনাটা সেখানে গিয়ে আসছে যখন টাকা দেওয়ার পর হিসেব পাচ্ছে না। যখন আমফান হয়েছিল, আপনাদের মনে আছে, 48 ঘন্টার মধ্যে স্বয়ং প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে এসেছিলেন। মুখ্যমন্ত্রীকে সাথে নিয়ে হেলিকপ্টারে করে উনি পুরো এলাকাতেই পরিদর্শন করেছিলেন। ইনস্ট্যান্ট 10,000 কোটি টাকা উনি স্যাংশন করে গেছিলেন। কিন্তু সমস্যা হলো, এই 10,000 কোটি টাকা পাওয়ার পরে দেখা গেল যে যাদের অরিজিনালি ইফেক্টেড, তারা টাকা পায়নি, অন্যরা পেয়ে গেছেন, হিসাব দিতে পারলো না। দাদা, আরেকটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে, এখন এই যেটা সরগরম রাজ্য এসআইআর নিয়ে, রাজ্যে বিজেপির এই এসআইআর নিয়ে সব থেকে বড় ভূমিকাটা কি বা কথা কি হতে পারে? দেখুন, এসআইআর তো এমন নয় যে এবার প্রথম হচ্ছে। এসআইআর ভারতবর্ষের সংবিধান একটা প্রক্রিয়া, এর আগেও একাধিকবার হয়েছে, অন্য রাজ্যেও হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য হলে ওটা সত্যি যে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যে আলোচনা বা যে গণ্ডগোল হচ্ছে, এটা অন্য কোনো রাজ্যে হচ্ছে না। এখন দেখুন, আপনি যদি মমতা ব্যানার্জিকে ধরেন, সবচেয়ে বেশি সরব এসআইআর নিয়ে কী আছে, মমতা ব্যানার্জি আছে। এবং মমতা ব্যানার্জি প্রথমে কি বললেন, এসআইআর হতে দেব না। তারপরে ওনার দলের নেতারা বললেন রক্তগঙ্গা বইয়ে দেব, আগুন জ্বলিয়ে দেব, তারপরে সুপ্রিম কোর্ট অবধি যাওয়া। কিন্তু এই এসআইআর এর কথা তো মমতা ব্যানার্জি প্রথম দাবি করেছিলেন। একদমই। যদি আপনি 2005 সালে দেখেন, তখন উনি পার্লামেন্টে দাঁড়িয়ে ভোটার লিস্ট ছুড়ে বলেছিলেন যে বাংলাদেশে ভোটার লিস্টে নাম আছে, ভারতেও পশ্চিমবঙ্গেও আছে, এদের ভোটে সিপিএম জিতছে, এই ভোটার লিস্ট বাতিল করতে হবে। মমতা ব্যানার্জি দাবি ছিল। আচ্ছা, 2005 সাল ছেড়ে দিন, 2024 সালের ইলেকশনের আগে অভিষেক ব্যানার্জি দিল্লিতে ছুটে গেছিলেন, গিয়ে বললেন ভোটার লিস্ট ঠিক করতে হবে। হঠাৎ করে অনেক ভোটারের নাম কি করে চলে এলো। তো আমরা সেদিনও বলেছিলাম, যখন অভিষেক ব্যানার্জি গেছিল 2024-এর ভোটের আগে, আমরা 17 লক্ষ ভোটারের, ডুপ্লিকেট ভোটারের নাম ইলেকশন কমিশনের কাছে জমা দিয়েছিলাম। শুভেন্দু অধিকারী গিয়ে জমা করেছিলেন। সেদিন ওরা দিল্লিতে গিয়ে বললেন ভোটার লিস্ট ঠিক করতে হবে। তো সেই ভোটার লিস্ট থেকেই তো কাজ চলছে। তাহলে আজকে বিরোধিতা কেন করছে? আজকে বিরোধিতা এই কারণে করছেন, আসলে ইলেকশন কমিশন যে জায়গাটাকে ধরার, সেই জায়গাটাই ঠিক ধরতে পেরেছে। যদি এই ভোটার লিস্টের বেসিসে 2021 সালে নির্বাচন হতো, তাহলে আর তৃণমূল সরকার আসতে পারত না। এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যদি 2024-এর ইলেকশন হতো, তাহলে হয়তো এতগুলো সিট তারা বের করতে পারত না। আমাদের বক্তব্য প্রথম দিন থেকেই খুব পরিষ্কার। দেখুন, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সুষ্ঠু ভোটার, প্রকৃত ভোটারদের ভোট দিয়ে কন্ডাক্ট করার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনের। আমরা বলেছি একটা নির্ভুল ভোটার লিস্ট তৈরি করে তারপরে নির্বাচনে যাওয়া উচিত। আর মমতা ব্যানার্জি বলছেন এসআইআর করুন,
কিন্তু সেটা ভোটের পরে করুন, আমি সব সহযোগিতা করব। সেখানেই তো বোঝা যাচ্ছে। মানে কেমন তার বক্তব্য, যে নির্বাচনটা হয়ে যাওয়ার পরে এসআইআর করবো, আমি সব সহযোগিতা করবো, কিন্তু নির্বাচনের আগে যাতে এসআইআর না হয়। আর আমরা বলছি ভোটার লিস্ট সংশোধন করেই নির্বাচন যেতে হবে, তার কারণ রোহিঙ্গাদের ভোটে, মুসলিম ততদিন অনুপ্রবেশকারীদের একদম। ভোটে পশ্চিমবঙ্গ সরকার চলতে পারে না। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, ভারতবর্ষের মধ্যেই থাকবে। পশ্চিমবঙ্গকে আমরা পশ্চিম বাংলাদেশ হতে দেব না। একদমই। আর সেটা যত দিন যাচ্ছে এটা আরো সুস্পষ্ট হয়ে যাচ্ছে যে আমরা যদি যে পন্থায় চলছি, আমাদের কিন্তু বাংলাদেশ হতে আর বেশিদিন সময় লাগবে না। যদি আমরা মানুষ হিসেবে, আমি আপনার মতো সাধারণ মানুষ যদি সেই জায়গাটা না ক্লিয়ার করতে পারি, আমরা কিন্তু খুব সহজেই, মানে আমাদের আগামী প্রজন্ম খুব সহজেই কিন্তু বাংলাদেশ হতে পশ্চিমবঙ্গ কিন্তু খুব দেখুন, আমি আরো স্পেসিফিক বলছি, এই 2026-এর নির্বাচন বাঙালি হিন্দুদের শেষ সুযোগ হিন্দু হিসেবে পশ্চিমবঙ্গে নিজেকে থাকার। প্রতিষ্ঠান একদম। তার কারণ আজকে বাংলাদেশ থেকে যারা এদেশে চলে আসতে বাধ্য হয়েছেন, যাদেরকে আমরা উদ্বাস্তু বলতাম, নরেন্দ্র মোদী সিএ চালু করার পরে যারা ভারতের নাগরিকত্ব পাচ্ছেন, ভারতবর্ষের নাগরিক হিসেবে নিজেদের দাবি করতে পারছেন, তাদের কি অভাব ছিল? এই যে সিপিএম এখানে বলে না, লড়াইটা জাতের নয়, লড়াইটা ভাতের। তো বাংলাদেশ থেকে যারা চলে এসেছিলেন, তারা কি ভাত তারা খেতে পারতেন খেতে না বলে পারতেন না, একদম। এসেছিলেন? লড়াইটা তো জাতের ছিল। লড়াইটা 47 সালের পর থেকে জাতের ছিল, 2025 সালেও জাতেরই আছে। দীপু দাসের হত্যা, দীপু দাসকে ঝুলিয়ে দেওয়া, যেটা প্রমাণ করছে, আর হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে কাটা, একই কথা প্রমাণ করছে। হরগোবিন্দ দাস, চন্দন দাস সিপিএম এর সমর্থক ছিল, তারাও শ্রমজীবী মানুষ ছিল, তাদের শ্রমটা দিত, তারা মাটির প্রতিমা তৈরি করত। শামশেরগঞ্জে যখন জিহাদিরা হিন্দুদের বাড়ি চিহ্নিত করে যেদিন আক্রমণ করলো, সেদিন কিন্তু হরগোবিন্দ দাস, চন্দন দাস সিপিএম করে বলে তারা বাড়ি, একদমই। বরঞ্চ তাদেরকে কেটে কাটা হয়েছে হিন্দু হিসেবে এবং মাটির প্রতিমা তৈরি করে বলে। তাই আজকেও যারা সাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষতার কথা বলছেন, যারা দুদিন আগেও, 2 বছর 4 বছর আগেও বাংলাদেশের কথা বলতেন, ইলিশ মাছের গল্প করতেন, যেসব নোবেলজয়ী যারা বলতেন বাংলাদেশের থেকেও আমরা খারাপ আছি, তাদের নিশ্চয়ই গত 1-1.5 বছরে বাংলাদেশের ঘটনা চোখ খুলে দিয়েছে যে বাংলাদেশে, সেখানে যেভাবে রবীন্দ্রনাথের বাড়ি বা বাকি মনীষীদের বাড়ি, বাংলা ভাষাকে যেভাবে আক্রমণ করা হয়েছে, পশ্চিমবঙ্গেও কিন্তু শুরু হয়ে গেছে। স্কুলগুলোতে, অনেক স্কুল সরস্বতী পুজো হচ্ছে না, অনেক গ্রামে দুর্গাপূজা করতে গেলে পুলিশের পারমিশন নিতে হচ্ছে, প্রতিমা ভেঙে দেওয়া হচ্ছে। প্রতিমা ভেঙে দেওয়া হচ্ছে, মহরম আছে, অতএব প্রতিমা বিসর্জন করা যাবে না। এটা কিন্তু পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেছে। তাই 2026-এর নির্বাচন বাঙালি হিন্দুদের শেষ সুযোগ পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ রাখার জন্য। মনে রাখতে হবে, এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হিসেবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং আরও কিছু নেতৃত্বের সুযোগে। আমরা আজকের যারা ভোটার, আমাদের দায়িত্ব হচ্ছে সেটাকে রক্ষা করা। একদমই। একদম ছোট্ট করে, আমাদের একদম শেষের পর্যায়ে পৌঁছে গেছি, একদম ছোট্ট করে বিজেপির 2026 বিধানসভা ইলেকশনের মেন এজেন্ডা বা স্ট্র্যাটেজি কি? তৃণমূল কংগ্রেস কি, সেটা ভোটাররা বুঝে গেছে। মমতা ব্যানার্জি কি দিতে পারেন, ভোটাররা বুঝে গেছে। আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা বিকশিত পশ্চিমবঙ্গ তৈরি করব। আর এই বিকশিত পশ্চিমবঙ্গ যখন আমরা তৈরি করব, তখন আমরা চাই যে মানুষ মানুষের অধিকারে সসম্মানে বাঁচুক। দেখুন, আমাদের এই যে লক্ষ্মীর ভাণ্ডারের সাথে আবার অনেক সময় এই বিহারের তুলনা করা হয়। বিহারেরও নির্বাচনের আগে একটা স্কিম এনেছিল, ইনিশিয়ালি 10,000 টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢোকানো হয়েছিল, এবং তারপরে তাকে লোন দেওয়া হবে, এবং সে ইনিশিয়ালি 10,000 টাকা দিয়ে কোনো একটা কিছু ব্যবসা শুরু করুক, একদম। তারপরে তাকে উৎসাহ দেওয়া হবে, তাকে লোন দেওয়া হবে, সে স্বাবলম্বী হোক। এমন নয় যে 10,000 টাকা আমি দিয়ে দিলাম, প্রতি মাসে মাসে 10,000 টাকা দিয়ে দেবো, তুমি কোনো কাজকর্ম করবে না, তা হবে। আমরাও পশ্চিমবঙ্গে আমরা 3,000 টাকা কেন, আমরা 10,000 টাকাও দিতে পারি, কিন্তু মহিলাদেরকে যাতে একথা বলার কেউ সুযোগ না পায় যে সরকারের টাকা তোমরা এমনি নিচ্ছ। আমরা, সে যুবক হোক, মহিলা হোক, যেখানেই হোক, যারা এখনও উইকার আছেন, তাদেরকে যে সহযোগিতা করা সেই সহযোগিতা করব, কিন্তু আমাদের সরকারি প্রকল্প এমন থাকবে যাতে করে সে স্বাবলম্বী হতে পারে। শুধু তাই নয়, আজকে সিঙ্গুরের টাটা কোম্পানি বন্ধ করে সোজা সানন্দে চলে গেছিল। আজকে যদি আমরা গুজরাটটাকেই, এই পশ্চিমবঙ্গ নেতারা বারে বারে বলে যে বাংলাকে গুজরাট হতে দেব না, বাংলাকে গুজরাট আমরা করতে চাই না, গুজরাটকেই আমরা বাংলায় নিয়ে আসবো। আমরা বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন তৈরি করব যেখানে এখানে শিল্প আসবে,
শিল্প আসলে কর্মসংস্থান হবে। শুধু শিল্প না, শিল্পর সাথে যেটা আমি একটু আগেই বলছিলাম ট্যুরিজম, এখানে ট্যুরিজমের বিশাল সম্ভাবনা আছে। ট্যুরিজম শিল্পকেও এখানে কি করে বাড়ানো যায় তার সার্ভিস সেক্টর। আজকে একজন পরিযায়ী শ্রমিক থেকে বিটেক এমটেক পাস ছেলে মেয়েদেরকে আজকে অন্য রাজ্যে যেতে হচ্ছে। মেধা আমার এখানকার, অন্য রাজ্যে যেতে হচ্ছে, এখানে সেই ব্যবস্থা নেই বলে। 70-এর দশকে এই সিপিএন বলেছিল অটোমেশন অ্যান্টি নেশন। যখন কম্পিউটার আসছে তখন কম্পিউটারের বিরোধিতা করেছিল। এই সিপিএম কম্পিউটারের বিরোধিতা করেছিল কেন? যে কর্মসংস্থান নাকি কমে যাবে। আজকে সেই জন্য কম্পিউটার হাবগুলো হায়দ্রাবাদে তৈরি হলো, চেন্নাইয়ে তৈরি হলো, ব্যাঙ্গালোরে তৈরি হলো। আমরা সেটা আবার পশ্চিমবঙ্গে নিয়ে আসবো, এটাই আমাদের লক্ষ্য, এবং এই উন্নয়নের কথা বলেই আমরা ইলেকশনে যাব। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। দাদার থেকে আজকে আমরা বর্তমান সময়ের অনেক কিছুর বিষয়ে জানতে পারলাম। সেই বিষয় নিয়ে আগামী দিনে আরও আলোচনা করতে আবারও দাদাকে পেয়ে যাব। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।